গল্পগুলিতে সবাইকে স্বাগতম। আজ পড়ছি শওকত ওসমানের একটি ছোট গল্প, সৌদামিনী মালো। একটু দাঁড়াও। আমার বন্ধু নাসির মোল্লা কোর্টের প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে হাতে হ্যাচকা টান দিয়ে বললে, কি ব্যাপার? ব্যাপার আছে। কোর্টের পেছনে একটা শব্দ শোনা যাচ্ছে, দেখে আসা যাক। আমার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। খাজনা সংক্রান্ত একটা মামলা ছিল তার পরের দিন। নচেত এখানে এই টন্নি দালাল উকিল মোকাদ্দারের দঙ্গলে আর এক তিল দাঁড়াতে মন চায় না। কিন্তু আমার মামলায় তদবির, যুক্তি পরামর্শ, উকিলের দরদস্তুর নাসিরই করে। এদিকে আমার মগজ দৌড়ায় না। অগত্যা মোগলের সঙ্গে খানা খেতে হয়। আদালতের পেছনে যাওয়াটা কতকটা বিলাত ঘুরে মক্কা আসার মতো। কোর্ট টিলার উপরে পেছনে যেতে হলে এক ধাপ নিচে নেমে আবার উপরে উঠতে উঠতে জান খারাপ, রীতিমতো হাঁপানি ধরে যায়। তবু নাসিরের অনুরোধ এড়াতে পারলাম না। আমরা দুজনেই চাকরি থেকে রিটায়ার করেছি। এখনো সংসারের গেরো কাটেনি, আর সময় কাটবে কি করে? কিছু না কিছু কাজে লেগে থাকতেই হয়। নাসির পাকাপোক্ত লোক, তার হাতে হাত সঁপেই আমি নিশ্চিন্ত। এই ক্ষেত্রে আর ঘাড় বাঁকিয়ে জোয়ালের ভার আরো বাড়াতে রাজি নই। কিন্তু টিলাপথে যথারীতি নেমে আবার উপরে ওঠার সময় তামাশা দেখা গেল। আদালতের পেছনে এক পালি মাঠের উপর বেশ ভিড় জমে গেছে, একটা পাদ্রীকে ঘিরে। যীশু খ্রিস্টের সেবকটিকে আমরাও দেখতে পাচ্ছি। সামনে টাক পরা মাথা, ফর্সা লম্বাটে চেহারা, গলায় ক্রস ঝুলছে। এ তো আমার চেনা লোক, ব্রাদার জন। নাসির হঠাৎ বলে উঠল। আমরা ক্রমশ উপরে উঠছি। ধাপে ধাপে পা ফেলতে ফেলতে নাসির উচ্চারণ করে, আরে তুমি চিনবে না, এ হচ্ছে ব্রাদার জন। একবার কেরোসিন ব্ল্যাক মার্কেট করার অপরাধে আমার কোর্টে বেটা কাঠগড়ায় দাঁড়িয়েছিল। পরে সে কাহিনী বলবো, এখন পা চালাও। দুজনে হাঁপিয়ে উঠছিলাম। বৃদ্ধকালে পাহাড় চড়া অত সহজ নয়। অকুস্থলে দেখা গেল লোকজন কম জমেনি। ব্যাপার কি? ব্রাদার জন তখন চিৎকার করছে, এই সম্পত্তি খুব ভালো আছে, ভেরি গুড, ভেরি গুড। আমরা দুই কৌতূহলী দর্শক গিজ গিজ ভিড়ের কিনারায় দাঁড়িয়ে শুনতে লাগলাম। পাদ্রী হাঁকছে, দর্শক মণ্ডলী। আমি তখন নাসিরকে বললাম, বেশ ভালো বাংলা বলে তো। বহুদিন এই দেশে আছে, বলবে না কেন? নাসির জবাব দিয়েই আবার পাদ্রীর উপর চোখ ফেলল। পাদ্রী হাঁকতে লাগলো, দর্শক মণ্ডলী, এই সম্পত্তি খুব ভালো সম্পত্তি আছে। এক প্লটে 12 কানি জমি, পুকুর, আরও আছে 3 একর জমির উপর বসত বাড়ি, পুকুর, গাছপালা, 10টা নারকেল গাছ, লিচু গাছ, 5টা আরও ফল ফ্রুটের গাছ আছে। এখন নিলাম ডাকা হবে। প্রস্তুত ব্রাদার জন? দম নিল। কৌতূহলী শ্রোতা দর্শক এবার উৎকর্ণ। একজন নেপথ্যে জানতে চাইল, সম্পত্তি কার? এই সম্পত্তির মালিক হচ্ছে সৌদামিনী মালো সিস্টার। আজব নাম। পাদ্রী ব্যঙ্গস্বর শুনে আরো বিনয় সহকারে ঈষৎ জোর গলায় বলে উঠল, সৌদামিনী মালো চার্চের সিস্টার বহেন, ভগ্নী ছিল। তিনি 1 মাস হয় মারা গেছেন। চার্চ তার সম্পত্তি নিলাম করছে। শ্রোতাদের মধ্যে এবার একটু চাঞ্চল্য দেখা যায়, কারণ আকাশের রোদ্দুর বেশ নির্দয়। হঠাৎ গরম পড়ছে। নেপথ্যে একজন বলল, সাহেব জলদি করো,
অল রাইট উচ্চারণের পর ব্রাদার জন আবার হেঁকে উঠল। সৌদামিনী মালো, সৌদামিনী মালো। তারই সম্পত্তি এবার নিলাম শুরু হবে। আমাদের পয়লা ডাক 5,000। তারপর আপনারা বিডিং করুন। হাইয়েস্ট বিডার, উচ্চতম মূল্যে যিনি ডাকবেন তিনিই পাবেন। পাদ্রির সঙ্গে দুজন কুলি শ্রেণীর যুবক ছিল। তাদের দিকে চোখ ইশারা মতো একজন হেঁকে উঠল, 5,000, 5,000, 5,000। তার ডাকের মধ্যে জনান্তিকে একজন ডাক দিলে 5,500। পাদ্রির সহকারী হাঁকলে 5,500। আর কেউ ডাকবেন? কিন্তু আর কারো হাঁক ডাক শোনা যায় না। অবশ্যই দর্শক মধ্যে গুজগুজুনি চলছে, নানা কথা। পাদ্রি সহকারী আবার হাঁক দিলে 5,501, 5,502। হঠাৎ একজন ডাক বাড়ালে 6,000। ভেরি গুড, ব্রাদার জন বলে উঠল। তার সহকারী 6,000, 6,000 রবে আরো কয়েকবার হাঁক দিলে। শেষে আরেকজন ডাকিয়ে বাড়ালো, সে 7,000 দাম তুলে দিল। আমরা বেশ মজা দেখছিলাম, কিন্তু বাড়তি টাকা তো নেই। পেনশনে যে কটা টাকা পাই তা দিয়ে কোনো রকমে সংসার চলে, নচেত এত বড় সম্পত্তি পাওয়া যেত। বড় আফসোস হতে লাগলো। দাঁড়িয়েছিলাম, সম্পত্তি কোন ভাগ্যবানের পাতে যায় তা দেখার জন্য। নিলাম জমে উঠল কিছুক্ষণের মধ্যে, কিন্তু 9,000-এর পর আর দাম শতে শতে লাভ দিয়ে যায় না। একজন ডাকলে 9,950। আরো 50 টাকা বাড়ল, 10,000। পাদ্রি সহকারী হাঁক দিতে লাগলো, 10,001, 10,002। তারপর সে স্তব্ধ, জনতা নীরব। 3 বলার আগে একজন মাত্র 25 টাকা যোগ দিলে 10,025। ওদিকে রোদ্দুর বাড়ছে। বৃদ্ধকালে তবু কেন দাঁড়িয়েছিলাম আজ বলতে লজ্জা নেই, হয়তো সম্পত্তির লোভে। ক্ষুধার্ত কালে ভদ্রে অপরের খাওয়া দেখেও নাকি শান্তি পায়। শেষ পর্যন্ত আরো 75 টাকা দাম বাড়ল, অর্থাৎ 10,100। বোঝা গেল নিলাম ডাকিয়েদের পকেট শুকিয়ে যাচ্ছে। যিনি শেষ 25 টাকা বাড়িয়েছিলেন ভিড়ে তাকে দেখা গেল না, তবে হাত নাড়ছিল সে অপরের কাঁধের উপর দিয়ে। পাদ্রি সহকারী হাঁক দিলে 10,101, 10,102। সে থামল। তারপর 5-6 মিনিট কেটে গেল, আর 3 উচ্চারণ করে না সে। এবার লোকটাকে দেখলাম, যে 10,000-এর উপরে 100 বাড়িয়েছিল। মাঝ বয়সী লোক, কিন্তু বুড়ো বুড়ো ঠেকে। প্যান্ট, কোট, টাই সমন্বিত। মাথায় মখমলের টুপি। বাজি মেরে দিয়েছে এই ভাব চোখে মুখে। কতক্ষণ আর নিলাম ঘর চুপ থাকতে পারে? কিন্তু 3 আর উচ্চারিত হয় না। দর্শক অধৈর্য, সেও জবাব চেয়ে বসল। এখন বেশ মজা বেঁধে গেছে। কৌতূহলী দর্শক তাই দাঁড়িয়ে থাকে, রোদ্দুর সত্ত্বেও নড়ে না। ব্রাদার জনের মুখের দিকে তাকাই, সেখানে কালো আর ফিকে সবুজ রং খেলা করছে মুহূর্তে মুহূর্তে। কিন্তু হঠাৎ একটা কাশি দিয়ে অপ্রতিভ হয়ে সে হাঁক মারলে। দর্শক মণ্ডলী কৌতূহল আরো বেড়ে যায়, নিলামদাতা এবার কি করবে? ব্রাদার জন মুখ খুললে, যেন গির্জার পুলপিট অর্থাৎ প্রচার বেদি থেকে সারমান দিচ্ছে, এমনই কণ্ঠস্বর। ভ্রাতৃগণ, আজ নিলাম এখানেই রহিত থাকবে। আগামীকাল পুনরায় ডাকা হবে। আজ লোক খুবই কম, কাল 10,100 হতেই আরম্ভ হইবে। আমেন। দর্শকদের মধ্যে অনেক গুলতানি শুরু হলো। আর টুপি পরা সেই শেষ পোচমারা নিলাম শিল্পী তো রেগেই খুন।
ব্রাদার জনের চারিদিকে জটলা পেকে গেছে। সেখানে ভদ্রলোক জোর গলায় বলছে, দিস ইজ শিয়ার হিপোক্রেসি, এটা জোর চুরি ইত্যাদি। আমার কৌতূহলের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। ভিড়ের সান্নিধ্য এই ক্ষেত্রে আরামদায়ক, আমি তাই পা বাড়াই। নাসির আমার হাত ধরে হ্যাচকা টান মেরে বলে, আর ভিড়ে সেদিও না, একটু মজা দেখে যাই। মজা দেখে আর কাজ নেই, যা গরম, সর্দি গরমি হয়ে মরব, চলো বাড়ি যাই। একটু দেখে যাই না। দেখে কাজ নেই, আমার কাছ থেকেই সব বৃত্তান্ত শুনে নিও। আকাশ সূর্য তখন দোজখের পিণ্ড বললেই চলে। আমি নাসিরের কথা মেনে নিলুম। আবার চড়াই উতরাই। উঠানামার ব্যাপারটা এমন কষ্টকর। নাসির হেসে বললেন, আরো মজা দেখতে গেলে আমাদের মাজা ভেঙে যেত। রসিকতার দিকে আমার খেয়াল ছিল না। আমি বললাম, নাসির ব্যাপার কি? সে বেশ মাথা দুলিয়ে হঠাৎ ব্যঙ্গ আর ক্রূরতা মাখানো এক রকমের হাসি ছড়িয়ে শেষে মুখ খুলল। বাবা, এর নাম ব্রাদার জন। জন? হ্যাঁ, ও এক জন বটে। আমার কোর্টে কেরোসিন ব্ল্যাক মার্কেটের দায়ে অভিযুক্ত। আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট হ্যাভ ইউ টু সে? তোমার কি বলার? জন জবাব দিল, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। উদ্দেশ্য দিয়েই উপায়ের বিচার করা উচিত। আমি ব্ল্যাক মার্কেট করিয়াছি ভিক্ষুকদের লঙ্গরখানায় ভাত প্রদানের জন্য। অপরাধ স্বীকার করলে? হ্যাঁ, প্রথম অপরাধ, তাই ছেড়ে দিলাম। কিন্তু ব্যাটা পাকা বদমাস। আজ দেখলে না কিভাবে ম্যানেজ করলে? কি ম্যানেজ? এই সম্পত্তির দাম কমসে কম 25,000, 10,000-এ ছাড়তেই পারে না। নাসির আমার দিকে মুখ কুচকে চোখ নাচিয়ে জনের বাহাদুরির অবস্থাটা ফোটাতে চাইলে। কিন্তু সৌদামিনী মালোর সম্পত্তি আর নিলাম করছে ব্রাদার জন, এ ব্যাপারটা কি? নাসির তার সাদা চুল মাথা দুলিয়ে চোখের কোণায় হাসি মাখিয়ে জবাব দিলে, সেটাই তো মজা। মজা? শোনো, সে অনেক কথা। ব্রাদার জনের মতো চিজকে ব্যাখ্যা করতে গেলে অনেক বয়ান প্রয়োজন। তো বয়ান করো। বেলার দিকে খেয়াল আছে? খেয়ে দিয়ে এসো সন্ধ্যায় আমার বাড়ি, তখন সব সবিস্তার বলবো। ব্রাদার জন, সৌদামিনী মালু উপাখ্যান। না, অত দেরি করতে পারবো না। খেয়ে একটু জিরিয়ে বিকেলেই আসছি। বিকেলের চা তোমার ওখানেই খাবো। বেশ। কথায় কথায় আমরা রাস্তায় এসে পড়েছি। উতরাই শেষ হয়েছে। তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাতে লাগলাম। জানো সাজ্জাদ, ভাবছি কোথা থেকে আরম্ভ করব। ব্যাপারটা বেশ জটিল। নাসির মোল্লা এখন বুড়ো হয়ে এসেছে বলতে পারো, তাই ভয় পাচ্ছে। তবে শুরু করতে হয়। সৌদামিনী মালো নবীগঞ্জের অধিবাসিনী। নবীগঞ্জে যে ব্যাপটিস্ট মিশন আছে তারই কাছাকাছি। তুমি ওই অঞ্চলে কতদিন সার্কেল অফিসার ছিলে, জায়গাটা তো চেনোই। অবশ্যই তখন ওখানে মিশনের পাদ্রী ছিল ফাদার জনসন। লোকটা ভালোই। এদের আবার ভালো মন্দ কি? ব্রিটিশ রাজতত্ত্বের ভিত পাকা করতেই এদের এখানে সেখানে ছড়িয়ে দেয়া হতো, যেন দরকার মতো আউটপোস্টের কাজ করতে পারে। গরিব দেশে এখানে ওখানে 2-4টে দাতব্য ডিসপেন্সারি কি এক আধটা স্কুল চালায়। লোকেরা ভাবে, আহা কি সব দয়ার প্রাণ। ব্রিটিশ ভালোই জানতো, দ্য নিয়ারেস্ট ওয়ে টু দ্য পোর ম্যানস হার্ট ইজ ডাউন দেয়ার থ্রোট। ইংরেজেরই প্রবাদ। ওরা এভাবেই কিছু কিছু খ্রিস্টানও বানায়। তারা তো ইংরেজদের খয়ের খা বনে যেত। বলতে পারো ইংরেজ বাহাদুর এমনভাবে দেশি কিছু বাচ্চা তৈরি করত। নদিয়ার কাছে তো
কত মুসলমানকে ওরা এইভাবেই খ্রিস্টান করে ফেলে। পড়নি নজরুলের মৃত্যু ক্ষুধা? আসলে এরা কেউ যীশু খ্রিস্টের ভৃত্য নয়, এরা ব্রিটিশ সাম্রাজ্যের ভৃত্য। হ্যাঁ, কোথা থেকে কোথায় এসে পড়লাম, একটু ধৈর্য ধরে শোনো। বৃদ্ধকালে তাল রাখা দায়, কথায় কথায় অনেক দূর চলে গেছি। হ্যাঁ, সৌদামিনীর স্বামী জগদীশ মালু ছিল পেশায় আর্দালি, কিন্তু বেজায় তুখোর লোক। প্রভুর মন জুগিয়ে চলা শিল্প সে বেশ রপ্ত করেছিল। যে কোনো অফিসারকেই খুশি করার পন্থা আবিষ্কারে দক্ষ জগদীশ মালু। ফলে কলামূলও ভালোই পেত, বকশিসে মোটা পেট। এমন আর্দালি তুমি দুটো খুঁজে বের করতে পারবে না। আমি অবশ্যই তাকে দেখিনি, আমারও শোনা কথা। সস্তার বাজার, পুরো বেতন বাঁচল, তার উপর উপরি ইনকাম। আর সে তো মিশরের সম্রাট হতে চায়নি, চেয়েছিল গ্রামে 2-4 বিঘে জমি জিরে একটু অনটনমুক্ত দিন যাপন। 15-20 বছরের চাকরিতে জগদীশ তা পুষিয়ে নিলে। কিন্তু বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলেপুলে নেই। সৌদামিনীর স্বামী স্থির করলে আর একটা বিয়েই যুক্তিযুক্ত, অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশ তো গুম করে দেয়া চলে না। কিন্তু বেচারা বর সাজার অবসর পায়নি, হঠাৎ মরে গেল। অথচ বিয়ের কথাবার্তা ঠিক। তার মৃত্যুটা আজও রহস্য রয়ে গেছে। কুলোকেরা রটিয়ে দিলে সৌদামিনী তাকে বিষ খাইয়েছে, বংশ রক্ষা হোক, কিন্তু অপরের সন্তানে নয়। সৌদামিনী ভিতরে ভিতরে হয়তো এমন একটা দুর্জয় পণ করে বসেছিল। এসব খোদাই মালুম। এসব ক্ষেত্রে কোনো মেয়ে কি করে বোঝা দায়। কিন্তু তুমি বলছো স্বামী হত্যা করবে, তাও অনুমান করা মুশকিল। মুশকিল কিছুই নয়, এমন হতে তো পারে। আমিও বলছি গুজবের কথা, কারণ এসব নিয়ে আর কোনো তদারকি হয়নি। তখন সৌদামিনীর বয়স 40 পার, জগদীশেরও 50-এর সামান্য এদিক কি ওদিক। হয়তো যৌবনের ক্ষয় নেই, তবু সতীন বা সতীনের ছেলে আসবে তা সৌদামিনী মনের সঙ্গে মেলাতে পারেনি। অতএব দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল। আচ্ছা, আমিও বলছি অনুমানের কথা। যাক, ওপার চুকল। সৌদামিনী তখন একা, কিন্তু সেও হুঁশিয়ার মেয়ে, আর রবদব ছিল জোর। তখনও দেহ আছে, তার উপর সম্পত্তি। গ্রামের 2-4 জন ছুচোর মতো হয়তো হো হো শব্দ করে ঘুরঘুর করছিল। কিন্তু সৌদামিনী গোপনেও জগদীশেরই বউ হয়ে থাকল, অপবাদ কেউ দিতে পারবে না। অবশ্যই জগদীশ একটা কাজ করে যেতে পারত, কোনো আত্মীয়ের নামে সম্পত্তি লিখে পরে সৌদামিনীকে জীবনসত্ত্বের অধিকারিণী করে দিতে পারত। কিন্তু তা হওয়ার জো ছিল না। এক নিকটাত্মীয় ছিল জেঠতুতো দাদা, সে স্বদেশী করত। জগদীশ সরকারের পেয়ারের লোক, অন্যদিকে স্বদেশী বাবু। সাপে নেউলে আর কি দিয়ে বন্ধুত্ব হবে নাকি? এসব কথা তোমাকে শোনাচ্ছি, তাহলে সব বুঝতে পারবে। জগদীশ তো মরল, কিন্তু জের কাটল না। বিধবার সম্পত্তির দিকে ওই আত্মীয়ের লোভ সহজে কি মিটে? অবশিষ্ট 8-10 বছর এভাবেই কেটে গেছে। স্বদেশী বাবুর নাম মনোরঞ্জন মালো, তার বয়সও হয়ে গিয়েছিল, ছেলেপুলে আছে। জেল টেল খেটে গ্রামে ফিরে সে নামেই স্বদেশী বাবু রইল। সাদা টুপিটা পকেটে গুজে অথবা দরকার হলে মাথায় দিয়ে সেও মন দিলে সংসার গুছাতে। গ্রাম্য দলাদলির মধ্যে মাথা গলানো এবং তৎমত্ততার 2-4 পয়সার দালালি বা টন্নিগিরি কমিশনে একটা আয়ের পথ তো খোলা যায়।
এক কথায় স্বদেশী বাবুর শুভ্রতা তার টুপির মধ্যেই নিবদ্ধ রইল। পাশাপাশি বাড়ি, সুতরাং বিধবা বৌদির দিকে নজর পড়া স্বাভাবিক। ভুল বললাম, বৌদি নয়, সম্পত্তির দিকে। কিন্তু সৌদামিনীর শরীর গৌর আর মুখ সুন্দর হলেও কঠোর হওয়ার মতো যথেষ্ট তেজ ছিল। অবরে সবরে এই মানুষ আবার হীরার চেয়েও শক্ত হতে পারে। যত বাগড়া তো সেইখানেই, নচেত মনোরঞ্জন মালও কবেই দুর্গ ফতে করে ফেলত। মনোরঞ্জন মালও প্রথম প্রথম কতগুলো স্ট্র্যাটেজি পায়তারা কষে নিলে। একদিন হয়তো সকালে দেখা গেল সৌদামিনীর কলা বাগান থেকে কয়েক কাঁদি পাকা ফল গায়েব, কিছু চারা গাছ মারানো। কিন্তু বিধবা পাড়াপড়শিদের খুব মিষ্ট ভাষায় ব্যাপারটা জানিয়ে এলো, আর কিছু না। তারপর মাঝে মাঝে রাত্রে সে বন্দুক ছুটত। কমিশনার সাহেব জগদীশকে নিজের বন্দুক দিয়েছিলেন বকশিস রূপে। অস্ত্রখানা তখনও সৌদামিনীর কাছে আছে। তাছাড়া তার তাক আশ্চর্য, বাড়ির উঠানে চিল ঢুকতে সাহস পায় না। মনোরঞ্জন ফেল মারলে। বৌদির চেহারা সুন্দর, কিন্তু তেজ তেমনি অপর্যাপ্ত। অবশ্যই সৌদামিনীর হাতে কয়েকটা লোক ছিল, তারা জমিনের চাষি, কয়েকজন। তারা বলতো, মায়ের অন্নে প্রতিপালিত, মার তো অপমান হতে দিতে পারিনে। স্বদেশী বাবুরও সেই একটা ভয়, ছোট লোকগুলো কখন কি করে বসে বলা যায় না। আর সৌদামিনীর অন্তর ছিল, বিপদে আপদে সে বহু মানুষকেই সাহায্য করত। বেড়ার মধ্যে গেরস্তের মুরগি দেখলে জিভে জলসরা শেয়াল যেমন ঘন ঘন তাকায় আর লোভের চোটে ছটফট করে, মনোরঞ্জন মালও সেই রকম অবস্থায় নতুন পায়তারা ভাজতে লাগলো। কি করা যায়, কি করা যায়? অবশ্যই সময়ও এদিকে গড়িয়ে যাচ্ছে, তা মনে রেখো। বছর যাচ্ছে, বছর আসছে। সৌদামিনীর চুল ক্রমশ সাদা, দেহে প্রৌঢ়ত্বের রেখা, কিন্তু আদাওতি ঠিক চলছে। সৌদামিনী বনাম স্বদেশী বাবু। ঠিক এই পর্যায়ে দেখা দিল ব্রাদার জন। সে তো পরকালের চেয়ে ইহকালের খবর ঢের বেশি রাখে। তারপর মিশনের অবস্থা ভালো নয়। ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল, ফলে ডোনাররা আর খাতমতো চাঁদা পাঠায় না বা হার কমিয়ে দিয়েছে। সুতরাং আয় বৃদ্ধির উপায় একটা করতেই হয়। ব্রাদার জন এলাকার খবর জানত। মনোরঞ্জনের সঙ্গে তার বিলক্ষণ পরিচয় ছিল, কারণ বাবু এলাকার সবচেয়ে ভালো ইংরেজি কইয়ে বলিয়ে ভাষা মারফত একটা অদৃশ্য যোগসূত্র গড়ে ওঠে। অবশ্যই তখন পাদ্রির ভূমিকা তত প্রকট হয়নি। আর বাবুর সঙ্গে কি কথাবার্তা হতো তা খোদাই মালুম। কিন্তু সৌদামিনী সকলের মুখে ছাই দিয়ে বসল। ব্যাপারটা বলছি। সৌদামিনী মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায়। 8-10-20 মাইল দূরে দূরে তার মাতৃকুলের কিছু ভাই বোন কুটুম আছে। এক জায়গায় থেকে থেকে মানুষের প্রাণ তো হাঁপিয়ে ওঠে। সৌদামিনী বছরে এমন 2-1 বার দম ফেলতে বেরুতো। তখন ঘর পাহারা দিত তার চাষি আর কামিনেরা। সৌদামিনী এই ব্যাপারে নিশ্চিন্ত ছিল, কারণ ওরা রক্ষণাবেক্ষণের ভার নিলে আর কোনো আশঙ্কা থাকে না। কিন্তু এবার সে শুধু বেরিয়ে এলো না, সঙ্গে নিয়ে এলো একটা বছর 2-এর শিশু, এক আত্মীয়ের কাছ থেকে আনা। পোষ্যপুত্র রাখবে সৌদামিনী। পোষ্যপুত্র? সম্পত্তির দিকে যারা চোখ রাখছিল তারা এবার আকাশের দিকে চোখ তুলল। সম্পত্তির নতুন মালিক জুটে গেছে। আর শুধু মালিক নয়, চিরস্থায়ী উত্তরাধিকারী।
সৌদামিনী তাকে মানুষ করে তুলতে নিজের সামান্যতম আরাম পর্যন্ত বিলিয়ে দিলে। এবার সৌদামিনী জননী, যেন সদ্য আতুর ঘর ছাড়া। 24 প্রহর চোখে চোখে রাখতে লাগলো ছেলেটাকে। নাম রাখলে হরিদাস। হরিদাস বেড়ে উঠতে লাগলো। চেহারাটা ফর্সা, বেশ খাড়া নাক, আর চোখ দুটো ঝিলিকে ঠাসা। সৌদামিনী হরিদাসের মধ্যে জীবনের সমস্ত পূর্ণতার একটা প্রদীপ খুঁজে পেল যেন। বেশি বাইরে যেতে দিত না তাকে, কারণ পাড়াপড়শির চক্ষুশূল। ওর জন্যে আলাদা একটা শিক্ষকই রেখে দিল বাড়ি এসে পড়িয়ে যাওয়ার জন্য। আরও 5-6 বছর এভাবেই কেটে গেল। সৌদামিনীর অবশ্যই চুল পেকে গেছে, চেহারা নিষ্প্রভ, কিন্তু তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল। সেই মুখের দিকে তাকালে তোমার চোখ খুঁজে পাবে স্নিগ্ধতা, দয়াসঞ্জাত এক রকমের তাপহর স্পর্শ। অবশ্যই মনোরঞ্জন বসে নেই। তারও বয়স বাড়ছে, আর তৎসঙ্গে সংসার, অর্থাৎ সব রকমের বোঝা। সম্পত্তির দিকে চাইলে এখন চোখ পুড়ে যায়। নতুন শরিক এসে জুটেছে। হরিদাসের বয়স 12। একটা মেয়ে মানুষের কাছে হেরে যাবে মনোরঞ্জন মালো? একটা কিছু করতে হয়। ব্রাদার জনের মিশন চলছে না ঠিক মতো। রুজি রোজগার প্রয়োজন। এদিক ওদিক গেলে একটা যুক্তি করা যায়। মনোরঞ্জন মনে মনে সব লঙ্কা ভাগ করেছিল নিশ্চয়ই। আজ করতে পারো সাজ্জাদ? হ্যাঁ, জ্ঞাতি শত্রু বড় শত্রু। মনোরঞ্জন মালো এবার একটা বোম ফাটালে। স্বদেশী আমলে সন্ত্রাসীবাদীদের সঙ্গে থেকেও যা সে করতে সাহস পায়নি। সে গ্রামময় প্রচার করে দিলে সৌদামিনীর পোষ্যপুত্র জাতে নমশূদ্র নয়, ব্রাহ্মণ। ব্যাপারটা তলিয়ে দেখো, কি ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপকর্ম। ব্রাহ্মণের জাত মেরেছে এক শূদ্রাণী। রাম রাম। মনোরঞ্জন এক ঢিলে পাখিকে কাত করে ছাড়লে। আগে শত্রুতা বা ঈর্ষা যা বলো ছিল ব্যক্তিগত, এবার তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়ালো। গ্রামে 2-4 ঘর ব্রাহ্মণ কায়েত মাহিষ্য ছিল। তারা দাঁতে আঙ্গুল কাটলে। ছি ছি, এমন কথা কে কোন দিন শুনেছে? যাদের বয়স বেশি তারা মন্তব্য করল কলিকাল। সৌদামিনীকে গ্রাম্য সমাজের কাঠগড়ায় দাঁড়াতে হলো। সে বেশ জোর দিয়ে হলপ করে বললে, হরিদাস শূদ্র, তার দূরসম্পর্কীয় এক গরিব আত্মীয়ের ছেলে। পরিস্থিতি আপাতত এখানে চুকল, কিন্তু সৌদামিনীর বিরুদ্ধে তো মনোরঞ্জন একা নয়, আরও ধর্মপুত্র যুধিষ্ঠির আছে। সুতরাং গ্রামের অচল নিষ্কর্মা প্রহর তারা সহজে যেতে দিলে না। খোঁজ নিয়েই দেখা যাক, যদিও 20 মাইল দূরে, কিছু রাহা খরচ যাবে। যাক। আহা, ভগবান যাকে ডাক দেয় সে তো হেঁটে হেঁটে বারাণসী চলে যায় তীর্থ করতে। এই 10 ক্রোশ পথ আর তারা সামাল দিতে পারবে না। বোঝা গেল ওদের সেবার ভগবান ডাক দিয়েছিল। একজন দেব উৎসর্গিত প্রাণ। বারোয়ারি রাহা খরচে সৌদামিনীর সেই আত্মীয়ের বাড়ি থেকে খোঁজ নিয়ে ফিরল। বাজিমাতা মজকুর ব্যক্তির কোনো ছেলেই নেই, সব মেয়ে। সৌদামিনী ঝুট বলেছে, মিথ্যাবাদিনী। সমস্ত গ্রাম তোলপাড়। ধর্মের কল বাতাসে নড়ছিল। সেটা যুধিষ্ঠির দল থামাতে চায়, তো নচেত কল তো ভেঙে যেতে পারে। সৌদামিনী এবার তো বেশ রোয়াবের সঙ্গে জবাব দিলে, কিন্তু কেউ তা বিশ্বাস করলে না। সমস্ত গ্রাম তার বিরুদ্ধে। আর জুলুম শুরু হলো।
তার ছাগল মাঠ থেকে আর ফিরল না। দুধেল দুটি গাই হারিয়ে গেল। এমন ছোটখাটো নিত্য নির্যাতন। একদিন ব্রাদার জন এই সময় গ্রামে এলো। ইহকালের খবর সে পরকালের চেয়ে কম রাখে না, আগেই বলেছি। ব্রাদার জন সব শুনে গ্রামবাসীদের মিটিয়ে ফেলতে বলল ব্যাপারটা, সৌদামিনীর সামনেই। একটা ছেলে মানুষ করছে। মানুষ সে শূদ্র আছে না কায়স্থ আছে, গড এসব দেখিতে বারণ করিয়াছে, এই জাতীয় নানা বাণী ছাড়লে। সৌদামিনী কাঁদতে কাঁদতে ব্রাদার জনকে উকিল পাকড়ালে একটা মিটমাটের জন্য। মনোরঞ্জন মালোর সঙ্গেও একপাশে চুপি চুপি কি কথা হলো তা ব্রাদার জনের গডই জানে। বিষয় নিষ্পত্তি প্রয়োজন, কিন্তু মনোরঞ্জন মালও তো সম্পত্তি নিষ্পত্তি চায়। ব্রাদার জন বললে, দুদিন সবুর করো, আমি ফয়সালা করিয়ে দিব। আর মনে রেখো, সৌদামিনী এখন কোন ঠাসা। 1 হপ্তায় তার চুল শন হয়ে গেছে। আগে তো বুড়ি মনে হতো না, এখন তো শ্মশান যাত্রীর সামিল ধরে নিতে পারো। বুড়ি সেই অবস্থায় ওকে যারা দেখেছিল তাদের কাছেই শুনেছি। হরিদাস আর বাড়ির বাইরে যেত না। যেতে চাইলে সৌদামিনী কেঁদে কেটে বাধা দিত। চতুর্দিকে ঘোলাটে আবহাওয়া। ব্রাদার জন এই গ্রামে আসে, কিন্তু সৌদামিনীর সঙ্গে দেখা করে না। শেষে কয়েকজন মরিয়া ধর্মপুত্র তো একদিন সৌদামিনীর বাড়ি হামলা করে বসল। কিন্তু শান্ত প্রকৃতির বুড়ো মানুষ এই ঈশ্বরপ্রাণ ব্যক্তিদের থামাল। সৌদামিনী বাপের বেটি, বাঘের দুধ খেয়েই বোধহয় মানুষ। বেরিয়ে এলো একদম নিরস্ত্র, যদিও বাড়িতে বন্দুক আছে। ক্ষিপ্ত জান্তার সামনে সে এবার বোমা ফাটালো। বোমাও বোধহয় এত শব্দ তুলতে পারত না। সৌদামিনী চোখ থেকে শিবের মতো আগুন ছড়িয়ে বললে, কি বললে শোনো, তার কথাটাই মুখ জবানি পেশ করতে হয়। সৌদামিনীর ওপর তখন যেন কিছু ভর করেছিল। শোন আভাগীর বেটারা, ধর্মপুর যুধিষ্ঠির দল, আমার হরিদাস শূদ্রও নয় ব্রাহ্মণও নয়। শোন কি, তোরা তো জানিস আমি বছরে 1-2বার আত্মীয় বাড়ি যাই। তখন 50-এর দুর্ভিক্ষ, একদম পুরো কোটাল, গায়ে গায়ে 1000-2000 লোক মরছে হপ্তায়। আমি ফিরছিলাম হরিশচক থেকে। আলোকডাঙ্গার কাছাকাছি আসতে বেহারাদের তেষ্টা লাগলো। একটা আম গাছের তলায় পালকি রেখে ওরা গেল খেতে। পুকুর আছে 2 বিঘে জমি দূরে। আমার সামনে আবার একটা ধান ক্ষেত, ধান পেকে গেছে। আর 15 দিন বাঁচলে কত লোক বেঁচে যেত নিজের ক্ষেতের চাল খেয়ে, কিন্তু তার হলো কই। হঠাৎ শুনলাম ধান ক্ষেত থেকে শিশুর কান্না আসছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম। দেখলাম একটা লোক জমি আঁকড়ে মরে পড়ে আছে, মুখে দাড়ি। তার পাশে একটা মরা মেয়ে, তার পাশে একটা ছেলে বসে মরা মায়ের বুকে মাথা রেখে কাঁদছে থেকে থেকে, আবার উঠে বসছে, কিন্তু সেও চিচি করছে, ধুকছে। ছেলেটার পানে চাইতে আমার দিকে হাত বাড়ালো। চোখের চাউনি কি করুণ। আমিও অজানিতে হাত বাড়িয়ে দিলাম। বছর 3-এর ছেলে, কিন্তু অনাহারে অনাহারে 1.5 বছরের বেশি দেখায় না। কোলে তুলে নিলাম, নিয়ে এলাম, পালকির ভেতরে লুকিয়ে রাখলাম। আফিম খাই, সঙ্গে দুধ ছিল। দুধ দিতেই ছেলেটা ঘুমিয়ে পড়ল। বেহারারা টের পেল না। এক আত্মীয়ের কাছে 3 মাসের জন্য রেখে এলাম 200 টাকা দিয়ে। ভালো খাওয়া দাওয়ায় ছেলেটা বেশ তাজা হয়ে উঠল। তারপর নিয়ে এলাম। ওর আসল বাবা সেই মুসলমান চাষি, আমার হরিদাস মুসলমান।
যেন বাজ পড়ল উপস্থিত জনতার উপর। রেশ কাটল কয়েক মুহূর্ত পর, কিন্তু সৌদামিনীকে কেউ একটা উচ্চবাচ্য করতে সাহস পেল না। তামাশা দেখতে 2-4 জন মুসলমান পর্যন্ত জুটেছিল। এখন ব্যাপার আরো গন্ডগোলে গড়াতে পারে, তাই ধর্মপুত্ররা যে যার মানে মানে বাড়ি ফিরল। বুঝল আর গোলমাল বিধেয় নয়, ব্যাপার আরো থিতিয়ে দেখা যাবে। মনোরঞ্জন অন্তত তাই ভেবেছিল, তাই ভেগেছিল। সেই রাত্রে হরিদাস বাড়ি ছেড়ে পালিয়ে গেল। সৌদামিনী ব্রাদার জনকে ডাকিয়ে আনলে 1 সপ্তাহ অপেক্ষার পর। সে খ্রিস্টান হবে। ব্রাদার জন প্রথমে বারণ করলে, উপদেশ দিলে ধর্মত্যাগ ভালো নয়। শোনা কথা বলছি, ধরে নাও তা হতেও পারে। নৌকা ঠেলে দিয়ে বিয়াইকে আজ থাকলে হতো বলার মতো। সৌদামিনী খ্রিস্টান হয়ে গেল। 3-4 দিনের মধ্যে তার সমস্ত সম্পত্তি মিশনের নামে লিখে পড়ে দিলে পর্যন্ত। নিজে উঠে গেল মিশনের বাড়িতে। ব্রাদার জন সম্পত্তি দেখার জন্য নতুন লোক নিয়োগ করলে। সৌদামিনী 1 মাসের মধ্যে পাগল হয়ে গেল। বদলি হওয়ার আগে এক সিস্টারের মুখে শুনেছিলাম, সৌদামিনী কাঁদত আর চিৎকার করত, আমাকে ছেড়ে পালিয়ে গেলে। হে যিশু, ও হরি, হে আল্লাহ, আমার হরিদাসকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আজই জানতে পারলাম এতদিনে হতভাগিনীর হাড় জুড়িয়েছে। গল্পগুলিতে এতক্ষণ শুনলেন শওকত ওসমানের একটি ছোট গল্প, সৌদামিনী মালো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।